হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার 40। তো আজকে আমরা 40 নাম্বার মক টেস্ট ডিসকাস করছি। তো টোটাল তাহলে আজকে আমাদের প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন থাকে। 1000 অলরেডি আমাদের কিন্তু জেনারেল সায়েন্সের কোশ্চেন আউট অফ 3000 কমপ্লিট হয়ে যাবে আজকে। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে, আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে তোমাদের আসবে। তো উইদাউট জেনারেল সায়েন্স তোমরা কিন্তু গ্রুপ ডি চাকরি হবে না। তো জেনারেল সায়েন্সটা খুব ভালোভাবে প্রিপারেশন করবো যাতে তোমাদের মার্কস অনেক বেশি আসে। যদি পরীক্ষায় একবার 80+ স্কোর করে দিতে পেরেছো তাহলে একদম গ্যারেন্টি চাকরি কিন্তু তোমাদের আরআরবি কলকাতাতেই হয়ে যাবে। তো এখানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে তোমরা জানো, এবং তার সাথে 2-3টে ফিজিক্সের ম্যাথও আসবে। আজকে আমরা অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফিজিক্সের ম্যাথ ডিসকাস করবো, তো সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। সবার প্রথম আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলোর লিঙ্ক সব এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আরেকটা আমাদের তোমাদের টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 নামে এই টেলিগ্রাম গ্রুপটা খুলেছি, যেখানে আমি অনেক পিডিএফ তোমাদের পোস্ট করেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করা হবে, ফ্রি পিডিএফ। তো এই গ্রুপটাতেও জয়েন করে নেবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। দেখো তোমাদের জন্য 3টে স্টাডি মেটেরিয়াল রয়েছে। সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন, যেখান থেকে তোমাদের মক টেস্টগুলো রেডি করছি। 126টা শিফটে 3000 কোশ্চেন, এক্সট্রা ডিটেলস এবং 404টা ফিজিক্সের ম্যাথ পেয়ে যাবে। এবং তার সাথে রিসেন্টলি তোমাদের এনটিপিসি সিবিটি 1 যে পরীক্ষা হয়েছে তার 1200টা কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট, পিডিএফ লিঙ্ক সমস্ত কিছু আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো। প্রথম প্রশ্ন দেখো ফিজিক্সের ম্যাথ কি বলেছে, এবং আজকের যে সেটটা ডিসকাস করবে এগুলো সব রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে এক্সাম হয়েছিল গ্রুপ ডির পরেই বা গ্রুপ ডির আগেই হয়েছিল, সেই প্রশ্নগুলো ডিসকাস করব। তো একটি বল উলম্বভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করলে 80 মিটার উচ্চতায় পৌঁছায় এবং তারপর তার মূল অবস্থানে আবার ফিরে আসে। 7 সেকেন্ড 7 সেকেন্ড গতির পরে তার সরণ কত হবে তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 35 মিটার। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। কিভাবে হচ্ছে একটু দেখে নাও। সবার প্রথম দেখো, একটি বল যখন উলম্বভাবে উপর দিকে নিক্ষেপ করা হলো 80 মিটার উচ্চতায় ওঠে। 80 মিটার উচ্চতায় বলের বেগ ভি ইকুয়াল টু 0। কেন? কারণ কি, মনে করো এখান থেকে মাটি থেকে একটা বল ছুড়লো, সর্বোচ্চ উচ্চতা 80 মিটার। ওকে। তো এই যখন বলটা এইখানে গিয়ে আবার নিচে নামতে শুরু করবে, তার মানে কি সর্বোচ্চ অবস্থানে এখানে তার যে বেগে ছুটেছিল সেই বেগটা একদম 0 হয়ে যাবে। তো এটা তার শেষ বেগ। ওকে, সেই জন্য এখানে ভি ইকুয়াল টু 0। এবং এর সাথে মনে রাখবে চূড়ান্ত বেগ, শেষ বেগ বা চূড়ান্ত বেগ। ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এস হচ্ছে দূরত্ব, এই যে টোটাল দূরত্ব 80 মিটার গেছে, এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে। এবার দেখো এখানে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো। এখানে আমরা ফর্মুলা ইউজ করছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি ইকুয়াল টু 0 যেহেতু, তো এটা 0 স্কোয়ার মানে 0ই হবে। ইউ স্কোয়ার লিখলাম প্লাস 2 ইন্টু এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এখানে জিটাকেই ত্বরণ হিসাবে নিচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, যেহেতু মধ্যাকর্ষণ কি করে আমাদের কেন্দ্রের দিকে টানে, কিন্তু এটা উপর দিকে বলটা ছোড়া হচ্ছে, কারণ তার মানে কি মধ্যাকর্ষণের বিরুদ্ধে এটা কাজ করছে। সেই জন্য এখানে -10 ধরা হয়েছে এটাকে। এবং এস হচ্ছে দূরত্ব, তো কত মিটার গেছে উপরে? 80 মিটার। তাহলে এখান থেকে আমি যদি দেখো ইউ স্কোয়ার প্লাস, সরি এখানে মাইনাস হয়ে যাবে, তো 80কে 10 দিয়ে গুণ করলে 800, 800কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1600 সমান এই 0 আছে। তাহলে ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারি সর্বপ্রথম তো -1600টা ডান দিকে এলে +1600 হয়ে যাবে। আর যেহেতু ইউ স্কোয়ারটা ইউ হচ্ছে, তার মানে রুট দিয়ে দেবো। তার মানে কি হচ্ছে √40 ইন্টু 40 মানে হচ্ছে কত? 40। সেটাই লিখেছি, ইউ ইকুয়াল টু আমরা 40 মিটার পার সেকেন্ড পেলাম। এর পরবর্তী কি করব? এরপরে দেখো মনে রাখবে আরেকটা ফর্মুলা ইউজ করব, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি আমরা জানি, ইউ আমরা পেয়ে গেছি, এ এখানে আমরা জানি, টি এর ভ্যালুটা আমাকে জাস্ট বার করতে হবে। তো এখানে দেখো 0 ইকুয়াল টু 40 -10t, অর তুমি লিখতে পারো -10t সমান -40। 40টাকে এইদিকে নিয়ে এলাম, তো মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 10t ইজ ইকুয়াল টু যদি 40 হয়, টি ইকুয়াল টু কি হবে? 40/10 মানে হচ্ছে কত? 4 সেকেন্ড। তাহলে এখানে আমরা টিও কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো তাহলে 80 মিটার উচ্চতায় পৌঁছাতে তার সময় কত লেগেছিল? 4 সেকেন্ড। এই যে বলটা তুমি মাটি থেকে ছুড়লো, সর্বোচ্চ উচ্চতা উঠলো, তারপর আবার ফিরে আসবে। তো এই যে সর্বোচ্চ উচ্চতা এতদূর পর্যন্ত যেতে তার সময় লেগেছিল 4 সেকেন্ড। তোমার কাছে জানতে চেয়েছে 7 সেকেন্ডে তার সরণ কি হবে। এবার দেখো সরণ কাকে বলে। সরণ হচ্ছে, মনে করো একটা বস্তু এখান থেকে কেউ যাত্রা শুরু করলো, এদিকে ঘুরে 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 সে এখানে পৌঁছালো। এই যে এতটা ঘুরে গেল, এই ঘুরে 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 এই টোটাল দূরত্বটা হচ্ছে মনে করো 100 কিলোমিটার। কিন্তু যদি বলে এটা সরণ বার করো, তখন সরণ হচ্ছে শর্টের ডিস্টেন্স, যেটা এই যে ডিস্টেন্সটা,
তো এটা মনে করো 20 কিলোমিটার হলো, তো এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, তো এটা হচ্ছে এর সরণ। আর এই যে পুরো জায়গাটা ঘুরে গেল 100 কিলোমিটার, এটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। তো এখানে তোমার কাছে সরণ জানতে চেয়েছে। সরণ তার মানে কি, দেখো সবার প্রথম তো 4 সেকেন্ড এত দূর গেল, তারপরে 3 সেকেন্ড আবার নিশ্চয়ই ফিরে এসছে, এরকম ভাবে ফিরে আসবে, কোথায় আসবে আমরা জানি না, তবে 3 সেকেন্ডে এরকম করে ফিরে এলো করো। তার মানে সরণ বার করতে হয়েছে কি, মানে এই যে ভূমি থেকে এই যে দূরত্ব এইটুকু আমাকে বার করতে হবে, এই যে ঘুরে গেল এটাকে আমাকে বার করতে হবে না, শর্টেস্ট ডিস্টেন্সটাকে আমাকে বার করতে হবে। কিভাবে বার করব দেখে নাও। যে তারপরে বলটি উলম্বভাবে নিচের দিকে পড়ছে, এটা তো জানি। এবার দেখো 3 সেকেন্ড পরে সর্বোচ্চ বিন্দু আমরা ধরে নিলাম এই জায়গাতে সে পৌঁছেছে। তাহলে এখানে ফর্মুলা কি ইউজ করবো, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তো হাফ জি আমরা জানি 10 এবং টি স্কোয়ার, টি হচ্ছে 3 স্কোয়ার, তার মানে হচ্ছে কি হাফ ইন্টু 10 ইন্টু 10 স্কোয়ার হচ্ছে 9, 2 কে 2, 5 দুগুণে 10, 5 9 45। তাহলে এইচ হচ্ছে কত, 45। তাহলে এখানে আরেকবার ইমেজটা ড্র করি। প্রথমে 80 পর্যন্ত গেল, তারপর আবার সে আবার 45 পর্যন্ত ফিরে এলো। তাহলে এই যে টোটাল, এটা মনে করো 80, এটা তোমার কত, এটা হচ্ছে তোমার 45, এতদূর পর্যন্ত এলো। এবার তোমার কাছে সরণ জানতে চেয়েছে। সরণ মানে কি বললাম, শর্টেস্ট যে ডিস্টেন্সটা সেটা। তার মানে কি, আমরা এখান থেকে বলতে পারি যে সরণ হচ্ছে 80 মাইনাস 45, তাহলে কত হচ্ছে 35 মিটার। এখানে যদি তোমাকে জিজ্ঞেস করতো যে বলো অতিক্রান্ত দূরত্ব কত, তখন তুমি কি করতে, এই যে প্রথম 80 গেল, তারপর আবার 45 এলো, মানে 80 প্লাস 45 125 মিটার। তো একই প্রশ্ন তোমাকে দুভাবে জিজ্ঞেস করতে পারে, কখনো বলতে পারে যে বলো সরণ কত, আবার কখনো দিতে পারে অতিক্রান্ত দূরত্ব। এবার দেখো অপশনে তোমার 35ও আছে, 125 মিটারও আছে। তুমি বুঝতে যদি ভুল করো তাহলে প্রশ্নটা তুমি সলভ করতে পারবে না, তাহলে ভুল অ্যান্সার করে চলে আসবে। দেখো এটা খুবই সহজ প্রশ্ন, আমি তোমাকে বোঝানোর জন্য এত লিখে লিখে করেছি। তুমি যখন এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তখন দেখবে তোমার কয়েক সেকেন্ডের মধ্যে তুমি করে নিতে পারছো। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শ্রেণীর প্রাণীটি একমাত্র মুক্তভাবে সমুদ্রে বসবাস করে। তো এটা আমরা প্রত্যেকে জানি যে একাইনোডার্মাটা গোষ্ঠীর প্রাণীরা মুক্তভাবে সমুদ্রে বসবাস করে। এবার মনে রাখবে এই একাইনোডার্মাটার বৈশিষ্ট্য কি কি। সবার প্রথম, তারা তারার মতো চেহারা আছে এবং গোলাকার বা দীর্ঘায়িত হয়। তারা একচেটিয়া ভাবে সামুদ্রিক প্রাণী, জীবগুলো কাঁটা চর্মযুক্ত। তারা সংগঠনের অঙ্গ সিস্টেমের স্তর প্রদর্শন করে। এইগুলি টিপ্লোব্লাস্টিক এবং এগুলি কোলোমিক গহ্বর রয়েছে এদের মধ্যে। তো এগুলো এর বৈশিষ্ট্য জাস্ট রিডিং পড়ে নেবে। এবং কঙ্কালটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। এবার দেখো একটা ফিজিক্সের ম্যাথ, যদি 200 নিউটনের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর প্রয়োগ করা হয়, তাহলে পরিমাণ বা ত্বরণ উৎপন্ন হয় কি। তো এখানে দেখো 200 নিউটনের একটি বল মানে হচ্ছে কি ওয়েট বা ওজন তোমার বলে দিয়েছে 200 নিউটন, 10 কেজি ভরের মাস বলে দিয়েছে তোমাকে কত, 10 কেজি। তোমাকে বার করতে কি বলেছে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ওকে, বা এবার এখানে দেখো, এখানে তুমি এটাকে কিভাবে বার করবে। সর্বপ্রথম তো এখানে দেখো 200 নিউটন একটা বল যেটা দিয়েছে, তো এখানে দেখো একটু বুঝতে ভুল হচ্ছে। তো 200 নিউটনের একটি বল, বল মনে হচ্ছে ফোর্স, তাহলে ফোর্স কত বলে দিয়েছে, 200 নিউটন বলে দিলাম, 20 নিউটন। ওকে, ভর কত বলেছে, মাস বলেছে 10 কেজি। আমাকে বার করতে হবে কি, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তো এখানে দেখেই আমরা বুঝতে পারছি আমরা কোন ফর্মুলা ইউজ করব। আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স মানে হচ্ছে কি বল, সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা ত্বরণ ইকুয়াল টু লিখতে পারি বল বাই ভর। তো বল কত, 20 নিউটন, ভর হচ্ছে 10 কেজি, তাহলে কত পেয়ে গেলাম, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে হচ্ছে, যে বল সমান হয়ে থাকে ভর ইন্টু ত্বরণ। ত্বরণ ইকুয়াল টু তুমি লিখতে পারো যে বল বাই ভর, তো 20 বাই 10 এগুলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি শব্দের তীক্ষ্ণতা তার ড্যাশের উপর নির্ভর করে। তো বলো কি অ্যান্সার হবে। তো একটি, মনে রাখবে, শব্দের তীক্ষ্ণতা তার কম্পাঙ্কের ওপর নির্ভর করে। এবার দেখো বাঁ দিকের সাথে তোমাকে ডান দিকের মেলাতে বলছে, তো ভেবেচিন্তে অ্যান্সার করবে। তো কি অ্যান্সার হবে এখানে, তো এখানে দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আগে। 1 ওয়াট সমান হয়ে থাকে 1 নিউটন মিটার, এটা সবার প্রথম। তো এটার সাথে এটা হয়ে গেল। কিলোওয়াট আছে, তো মনে রাখবে 1 কিলোওয়াট সমান হয়ে থাকে 1000 ওয়াট। তার মানে কি 2 এর সাথে 3 হয়ে গেল। 1 কিলোওয়াট আওয়ার সমান আমরা জানি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তার মানে হচ্ছে কি
3 এর সাথে বি হয়ে গেল, এবং 1 HP 1 হর্স পাওয়ার সমান হয়ে থাকে কত 746 ওয়াট। ওকে, তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। 1 এর সাথে 1, 2 এর সাথে সি, 3 এর সাথে বি, 4 এর সাথে ডি। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, আবার একটা ফিজিক্সের ম্যাথ। 2 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড প্রাথমিক গতি সহ উপরে ছোড়া হলো। 2 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে? তো এর গতিশক্তি হবে 0। কারণ কি? কারণ হচ্ছে দেখো এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি ভি ইজুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, ভি হচ্ছে কি? ভি হচ্ছে তোমার শেষ বেগ সমান হয়ে থাকে প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। এবার দেখো এখানে ভি তোমাকে বার করতে হবে, প্রাথমিক বেগ এখানে বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, তো সেটা লিখে নিলাম 20 মিটার পার সেকেন্ড প্লাস এখানে দেখো এ অ্যাক্সেলারেশন ত্বরণ, তো এটা অভিকর্ষজ ত্বরণের মানটা মানে জি এর মানটা নিতে হবে। কিন্তু যেহেতু বলছে দেখো বলটাকে উপর দিকে ছুড়েছে, আমরা কি জানি কেন্দ্রের দিকে জি এর ভ্যালু কাজ করে, তার মানে বলের বিপরীতে কাজ করছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে মাইনাস জি হবে। তাহলে -10 নিলাম, ইন্টু কত সময় লেগেছে? সময় লেগেছে 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড। তাহলে এগুলো লিখতে পারি 20, দেখো 10কে 2 দ্বিগুণ করলে 20 এর মাইনাস আছে, তার মানে -20। 20 - 20 = 0, মানে হচ্ছে কি শেষ বেগ যেটা ভি যেটা সেটা 0। তাহলে 0 যখন পাচ্ছি আমাকে বার করতে কি বলেছে? গতিশক্তি। গতিশক্তির ফর্মুলা কি? ½ × m × v²। ভি এর ভ্যালু আমরা কত পেয়েছি? 0। তাহলে 0 এর সাথে যাই গুণ করো সেটা অলওয়েজ 0 হবে। সেই জন্য এখানে একটা অ্যান্সার হচ্ছে যে কাইনেটিক এনার্জি এট হাইয়েস্ট পয়েন্ট উইল বি 0। তাহলে 2 সেকেন্ডের পরে এর গতিশক্তি কত হয়ে যাবে? 0। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার। কার্টেসিয়ান সাইন কনভেকশন অনুসরণ করে ফোকাস দৈর্ঘ্য এর রূপ প্রকাশ করো। তো এটাও একটা ম্যাথ। কি অ্যান্সার হচ্ছে? -15 সেন্টিমিটার। কেন হচ্ছে? তো মনে রাখবে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দ্য কার্ভেচার হচ্ছে -30 সেন্টিমিটার। মনে রাখবে অবতল দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ সেটা অলওয়েজ নেগেটিভ হয়। তো বক্রতা ব্যাসার্ধ হচ্ছে -30 সেন্টিমিটার। এবার দেখো ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে যে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ সমান হয়ে থাকে রেডিয়াস অফ দ্য কার্ভেচার বাই 2, মানে ওর অর্ধেক। এবার জাস্ট ভ্যালু পুট করবো, আর এর ভ্যালু হচ্ছে কত? আর এর ভ্যালু হচ্ছে -30, তো -30 লিখে দিলাম বাই 2, তো বাই 2 তার মানে 30কে 2 দিয়ে ভাগ করলে -15। এক লাইনের, কিন্তু এগুলো তোমাকে খুব খুব প্র্যাকটিস করতে হবে। জেনারেল সায়েন্সের যে পিডিএফটা আছে এই 3000 জেনারেল সায়েন্সের পিডিএফ, এর মধ্যে এগুলো ডিটেলসে সলভ করে দেওয়া আছে। তো ঘরে বসে প্র্যাকটিস করে পরীক্ষার আগে 3 থেকে 4 বার যেন রিভিশন হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, একটি টিস্যু কি? তো একটি টিস্যু হচ্ছে কোষ দ্বারা উৎস, আকার এবং ফাংশনের অনুরূপ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি দ্রবণের পিএইচ হলো 3। যখন দ্রবণের পিএইচ পরিবর্তিত হয়ে 6 হয় তখন H+ আয়নের ঘনত্ব কত? তো এটা একটু বুঝবে। এখানে একটা অ্যান্সার হচ্ছে 1000 গুণ কমে যাবে। কিভাবে কমছে? তো সবার প্রথম যখন পিএইচ ভ্যালু 3 হয় তখন তার H+ যে আয়ন হয় সেটা হয়ে যায় 10⁻³ 10⁻³ মানে হচ্ছে 1/10⁻³ ওকে। এবার দেখো যদি পিএইচ ভ্যালু 6 হয়ে যায় তাহলে তখন তার H+ কি হয়ে যাবে? 10⁻⁻6 হয়ে যাবে। 10⁻⁻6 মানে কি 1/10⁻6। ওকে, এবার দেখো তাহলে কত হচ্ছে? 10⁻³ থেকে 10⁻6 হয়ে যাচ্ছে, মানে হচ্ছে কি 10⁻³ কমে যাচ্ছে। তার মানে হচ্ছে কি 10⁻³ মানে কি 1/10⁻, তার মানে কি হচ্ছে 1000 সময় বা 1000 গুণ কমে যাবে। গতির দ্বিতীয় সমীকরণ ড্যাশের সাথে সম্পর্ক স্থাপন করে। তো গতির দ্বিতীয় সমীকরণ অবস্থান এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। গতির প্রথম সূত্র ভেলোসিটি মানে হচ্ছে বেগ এবং সময়ের মধ্যে অবস্থান স্থাপন করছে। তৃতীয় সূত্র এটা পজিশন মানে অবস্থান এবং ভেলোসিটি মানে বেগের সাথে সম্পর্ক স্থাপন করছে। তিনটি মনে রাখবে, বারবার ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসবে। বেঞ্জিনের সিগমা এবং পায়ের বন্ধনী সংখ্যা যথাক্রমে কত? তো মনে রাখবে বেঞ্জিনের সিগমা এবং পায়ের বন্ধনী সংখ্যা হচ্ছে 12 এবং 3, মানে সিগমা সংখ্যা হচ্ছে 12, পাই বন্ধনীর সংখ্যা হচ্ছে 3। তো মনে রাখবে দে আর 12 সিগমা বন্ড এবং 3 পাই বন্ড। বেঞ্জিন ইজ দেয়ারফর মেড আপ অফ 15 কোভ্যালেন্ট বন্ড। আধুনিক পর্যায় সারণীর মৌলগুলোকে বিন্যাস করা হয় কেমন হবে? প্রত্যেকে জানি, দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কিভাবে হচ্ছে? এগুলো হচ্ছে অ্যাটমিক সংখ্যার বৃদ্ধি। তো অ্যান্সার কি হয়ে যাবে? পারমাণবিক সংখ্যার বৃদ্ধি। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কাজ করার সামর্থ্যকে মানে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক কে কি বলা হয়? তো এটাকে বলা হয় শক্তি বা এনার্জি, এবং এর সাথে মনে রাখবে একক সময়ে সম্পাদিত কাজকে বলা হচ্ছে ক্ষমতা।
নিম্নলিখিত ডিভাইসগুলির মধ্যে কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তি মানে হচ্ছে কেমিক্যাল এনার্জিকে এটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে? তো কোনটা অ্যান্সার হয়ে যাবে? এখানে একটা অ্যান্সার হয়েছে ইলেকট্রিক সেল। এটা কি করে? কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। একটি প্রসারিত রবার ব্যান্ড দ্বারা আবিষ্ট শক্তি হলো কত? তো এটা মনে করো একটা রবার ব্যান্ড, এটাকে টেনে এরকম ভাবে ধরে দেওয়া রয়েছে। তো এর মধ্যে কি সঞ্চিত হচ্ছে? তো এর মধ্যে সঞ্চিত হচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। ফর্মুলা কি? এম ইন্টু জি ইন্টু এইচ। 20 কেজি এবং 50 কেজি ওজনের, বা সরি 50 কেজি ভরের হবে, এটা স্পেলিং মিস্টেক। তো ভরের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল কি হবে যদি তাদের মধ্যে 2 মিটার দূরত্ব থাকে? কি হবে? অ্যান্সার হচ্ছে 166.75 ইন্টু 10⁻⁻10 নিউটন। কিভাবে হচ্ছে দেখে নাও। সবার প্রথম M1 20 কেজি দেওয়া রয়েছে, M2 50 কেজি দেওয়া রয়েছে, ব্যাসার্ধ 2 মিটার দেওয়া রয়েছে, মানে দূরত্ব যেটা, রেডিয়াস যেটা, সেটা 2 মিটার দেওয়া রয়েছে, এবং জি এর ভ্যালু যেটা দেওয়া নেই সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে সবসময়, 6.67 ইন্টু 10⁻11। এবার দেখো এখানে ফর্মুলা কি? সার্বজনীন মহাকর্ষ সমীকরণ অনুসারে এফ মানে তাদের মধ্যে যে বল, আকর্ষণ বল যেটা, সেটা ফর্মুলা হচ্ছে জি ইন্টু M1 ইন্টু M2 বাই আর স্কোয়ার। ভ্যালু পুট করলাম, দেখো M1 হচ্ছে, সরি সবার প্রথম জি এর ভ্যালু পুট করলাম, M1 এর ভ্যালু পুট করলাম, M2 ভ্যালু পুট করলাম, বাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার। তো সবার প্রথম 6.674 ইন্টু 10⁻11 এটা লিখে দিলাম। 20 এবং 50, দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 একে 4, 4 5 20, 50কে 5 দিয়ে গুণ করলে 250। এবার দেখো এই যে 6.674 রয়েছে, তাকে যদি 250 দিয়ে গুণ করো আসবে 1668.5 ইন্টু 10⁻11 যেটা রয়েছে। কিন্তু দেখো এটা অপশনে কোথাও নাই। এবার যদি এই 166 এখান থেকে একটা শূন্য তুমি যদি বার করে নাও, নিয়ে যদি লেখো 166.85, শূন্যটাকে একটু বাঁ দিকে নিয়ে এলে, তাহলে এই যে ডান সাইডে যেটা রয়েছে সেখান থেকে একটা শূন্য কমে যাবে, তো 10⁻−10। এবার দেখো এটা আমাদের অপশনের সাথে মিলে যাচ্ছে, অপশন এ এর সাথে মিলে যাচ্ছে, তো সেখানে আমাদের অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে 10 গ্রাম এক্স গ্যাসের আয়তন হচ্ছে 5.6 লিটার। তো এক্স এর আণবিক ভর কত? কিভাবে বার করব? তো এর আণবিক ভর হচ্ছে 40 গ্রাম। কিভাবে বার করব? সবার প্রথম দেখো এসটিপিতে 1 মোল সমান হয়ে থাকে আমরা জানি 22.4 লিটার ধারণ করে। তাহলে 5.6 লিটার সমান কত পার্সেন্ট মোল হচ্ছে? তো 5.6 বাই 22.4 দিয়ে যদি ভাগ করে দিই, আমরা ভাগ করলে আসবে 0.25 মোল। তাহলে আমরা জানি যে গ্যাসের মোলার ভর বা মোলার মাস যেটা, সেটা সমান হচ্ছে নমুনার ভর ডিভাইড বাই মোলের সংখ্যা। তা সেম ভাবে এক্স এর আণবিক ভর কিভাবে বার করবো? 10 যেটা নমুনার ভর দেওয়া রয়েছে, এই 10 গ্রাম ডিভাইড বাই 0.2 গ্রাম যেটা মোল ভ্যালু, তো সেটাই করলাম। তো 10 কেজি 0.25 দিয়ে ভাগ করলে তো 40 আসবে, তো 40 গ্রাম পার মোল হচ্ছে এর আণবিক ভর। নিচের কোন উদাহরণটির ক্ষেত্রে একজন অ্যাথলিটের গতি সবচেয়ে বেশি ত্বরান্বিত হবে? তো এখানে মনে রাখবে একটি বৃত্তাকার ট্র্যাকে দৌড়ানোর ক্ষেত্রে। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। সর্বাধিক সংখ্যক ইলেকট্রন যা একটি কক্ষের মধ্যে থাকতে পারে তা নিচের কোন সূত্রের উপর নির্ভর করে? তো এখানে মনে রাখবে এই সূত্রটা হচ্ছে 2 × n²। ফর এক্সাম্পল দেখো, n এর জায়গায় যদি 1 বসাও, তার মানে হচ্ছে কি 2 × 1², তার মানে হচ্ছে কি 2 × 1 মানে হচ্ছে কত? 2। কে কক্ষে দেখো দুটি। তারপর দেখো n এর জায়গায় যদি 2 বসাও, তাহলে 2 × 2², তার মানে কি 2 × 2² মানে হচ্ছে 4, 4 দিয়ে গুণ হচ্ছে কত? 8। দেখো এল কক্ষে 8টা। 2 এর জায়গায় যদি তুমি 3 বসাও, তাহলে 2 × 3² মানে হচ্ছে কি 2 × 3 দিকে 9, তাহলে 9 দিয়ে গুণ হচ্ছে 18, এম কক্ষে 18টা। তো এগুলো মনে রাখবে, এরকম ভাবে হচ্ছে ফর্মুলা কি 2 × n²। নিচের কোনটি একটি উভকামী ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার? তো এগুলোর মধ্যে মনে রাখবে সরিষা হচ্ছে একটি উভকামী ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তো যে সমস্ত ফুলে পুরুষ এবং স্ত্রী উভয় প্রজনন অঙ্গ থাকে সেগুলোকে পূর্ণ বা উভয়লিঙ্গ ফুল বলা হয়। তারা নিজেরাই স্বপরাগণ করে, উদাহরণ হচ্ছে টিউলিপ, সূর্যমুখী, লিলি। যোগ্যতমের বেঁচে থাকা বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই শব্দটির উদ্ভাবন করেছিলেন কে? তো এই শব্দটি মনে রাখবে উদ্ভাবন করেছিলেন হার্বার্ট স্পেন্সার। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ইজ এ ফেজ দ্যাট অরিজিনেটেড ফ্রম ডারউইন এভলিউশন থিওরি অ্যাজ দ্য ওয়ে ডেসক্রাইবিং দ্য মেকানিজম অফ ন্যাচারাল সিলেকশন। হার্বার্ট স্পেন্সার তিনি ফার্স্ট ইউজ দ্য ফ্রেজ, এই যে কথাটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এইটা তিনি সবার প্রথম তিনি মানে প্রচলন করেছিলেন বা উদ্ভাবন করেছিলেন। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ক্যালসিয়াম ফসফেটের আণবিক সূত্র হলো কি? তো এই টাইপের প্রশ্ন বারবার পরীক্ষা একটা করে পাবে। তো অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের আণবিক সূত্র হচ্ছে Ca3PO4(2). আধান বা চার্জ এর এসআই একক কি? ইউনিট চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকবে। তো আধান বা চার্জের একক হচ্ছে কুলাম্ব। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার।
কার্য এবং শক্তির একক হচ্ছে জুল, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বনস্পতির তেলে হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় কোনটি অনুঘটক হিসাবে কাজ করে? দেখো এখানে অনুঘটক হিসাবে কে কাজ করে জানতে চেয়েছে। তো মনে রাখবে বনস্পতি তেলে হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় নিকেল অনুঘটক হিসাবে কাজ করে। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে অনুঘটক হিসাবে নিকেল বনস্পতি তেলের হাইড্রোজেনেশনে ব্যবহৃত হয়। আণবিক ফর্মুলা আইইউপিএসি সাধারণ নাম এই ক্রমের নিচের কোনটি ঠিক দেওয়া রয়েছে সেটা জানতে চেয়েছে। তো এখানে দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি প্রোপানল, এটাকে প্রোপাইল অ্যালকোহল। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো C3H8OH, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। আচ্ছা সরি, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, এখানে কোশ্চেনের টাইপিং এ ভুল হয়েছে, যে এখানের মধ্যে কোনটা ঠিক নয় হবে। ওকে, মানে একটা ভুল আছে, বাকি তিনটে ঠিক আছে এগুলোর মধ্যে। তো কোনটা ঠিক নয় সেটা জানতে চাই, তো সেখানে এটা অ্যান্সার হয়ে যাবে যে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল C3H8, এটা সঠিক নয়। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে C3H7OH। ওকে, এখানে দেখো H8 আছে, তো এটা H7 হবে। ওকে, তো এটা ভুল ছিল, এটা সঠিক হবে। বাকি দেখো মিথাইল অ্যালকোহল CH3OH মিথানল বলা হয়, ইথাইল অ্যালকোহল C2H5OH ইথানল বলা হয়, প্রোপাইল অ্যালকোহল যেটাই প্রশ্ন C3H7OH এটা হচ্ছে প্রোপানল বলা হয়, এবং বিউটাইল অ্যালকোহল C4H9OH বিউটানল বলা হয়। তোমাদের জন্য আজকে একটা হোমওয়ার্ক, কি বলেছে নিম্নোক্ত কোনটি ভুল। দেখো একটু কোশ্চেনের টাইপিং ভুল হয়ে গেছিল আমার, তো এখানে বলে এটা কোনটা ভুল হবে। কি কি? সবার প্রথম অপশন দিয়েছে পারমাণবিক আকারের প্রত্যেকের নিচে বৃদ্ধি পায়, একই গ্রুপের সব উপাদানের যোজ্যতা সমান হয়। তারপরে দেখো 3 নম্বর বলেছে কোনো উপাদানের আইসোটোপগুলি একই গ্রুপে রাখা হয়, এবং অপশন ডি তে বলেছে কি পারমাণবিক ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। তো বলো এখানে এটার কি অ্যান্সার হবে। তো টোটাল আজকে এতগুলোই প্রশ্ন ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও। আউট অফ 25 আজকে কার কত স্কোর হয়েছে, আজকে কারণ অনেকটা ফিজিক্সের ম্যাথ ছিল, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যে কোশ্চেনগুলো করালাম সবগুলোই কিন্তু তোমাদের এই 3000 জেনারেল সায়েন্সের পিডিএফ এর মধ্যে অ্যাড করে দেওয়া আছে। ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে। যারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাও এই নাম্বার আমাকে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।